হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে আমাকে শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা জানাও। সবাই ঠিকঠাক শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ জানাও। যাক, গুড। আমরা আজকে আরো মজার মজার কিছু ম্যাথ প্রবলেম সলভ করব। আমাদের তো থিওরি পার্ট শেষ হয়ে গেছিল। আমরা আজকে চেষ্টা করব আরো কয়েকটা টাইপের ম্যাথ সলভ করার জন্য। ঠিক আছে, সবাই খাতা কলম বের করো। প্রথম ম্যাথ খুবই খুবই দারুণ একটা ম্যাথ, তুলে ফেলবা। আচ্ছা, তোলার দরকার নেই, একটা কাজ করো, আজকে অনেকগুলো ম্যাথই করব আমরা, তো জাস্ট নাম্বার দিয়ে একটু স্পেস ফাঁকা রেখে তারপর সলভে চলে যাব আমরা। ঠিক আছে, চলো শুরু করি। বিসমিল্লাহ। তো আমাদের প্রথম প্রশ্ন, একটু রিডিং পড়ো আগে, একটু ছোট্ট করে রিডিং পড়ে ফেলো। আচ্ছা, রিডিং পড়া না, এটা একটু করতে দেই তো তোমাদেরকে। এই ম্যাথটা একটু করতে দেই। এই ম্যাথটা আমরা যখন ভর্তি পরীক্ষা দেই ওই সময় আসছিল, 2013-14 সালে আসছিল। না, আজকে লাস্ট ক্লাস না, এরপরে আরেকটা ক্লাস হয়তো হবে, দেখি। টপিক তো আমাদের শেষ, এখন কিছু ম্যাথ প্রবলেম আমরা সলভ করবো আর কি। ওয়াফিত আহমেদ, এই উত্তর বহুতবার দেওয়া হয়েছে, আগের ক্লাসগুলো করো 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 করো। একই পুরুত্বের দুইটা তামার তারের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে। মুবাশশিরা জান্নাত, মাইর খাবি একটা, মাইর, একদম মাইর খাবি। পিঙ্কিও মাইর খাবি। কি প্রশ্ন, কি উত্তর দিচ্ছিস? দেখো কি বলে এখানে, একই পুরুত্বের দুইটা তামার তারের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে। একই বলে প্রসারিত করলে তার দুইটার বিকৃতির অনুপাত, দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাত চায় নাই, বিকৃতির অনুপাত চাইছে। তো খেয়াল করো, দুইটা যদি একই পুরুত্ব হয় তাহলে A1 ইজ ইকুয়ালস টু A2, দুইটা তারের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান। দুইটা তারের, তার মানে তামার তার যেহেতু বলছে, তাদের ইয়ং এর গুণাঙ্কও সমান হবে, এবং তাদের দৈর্ঘ্যের অনুপাত বলা আছে L1/L2 সমান সমান হচ্ছে 1/2। আমাদেরকে বলছে তার দুইটার বিকৃতির অনুপাত কত। ভাইয়া, বিকৃতির অনুপাত মানে কিন্তু L1/L2 না, বিকৃতির অনুপাত মানে হচ্ছে এই অনুপাতটা বের করতে বলেছে, এই ভ্যালুটা বের করতে বলেছে। তো আমরা কি জানি, আমরা কি জানি যে F/A সমান সমান Y ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে স্মল এল বাই ক্যাপিটাল এল মানে হচ্ছে F ডিভাইডেড বাই AY। তাহলে L1/L1, L2 বাই ক্যাপিটাল L2, এটার মানে হচ্ছে F1/A1 Y1, F2 ডিভাইডেড বাই A2 Y2। তাহলে এখান থেকে দেখো বল দুইটা সমান প্রয়োগ করা হয়েছিল বলেই দিছে, একই বলে প্রসারিত করা হয়েছে। A1 সমান A2 এবং Y1 সমান Y2, কারণ দুইটাই তামার তার ছিল, তার মানে 1:1 হবে। ঠিক আছে, বিকৃতির যে অনুপাত সেটা হচ্ছে 1:1। বুঝতে পেরেছো? ঠিক আছে। আবার এই ইমরুল কায়েস 4:1, মারিয়া 1:2, ধইরা আসার দিব একদম এগুলাকে। দেখো
ঠিক আছে, অর্থাৎ দুইটার বিকৃতি কিন্তু সেম হবে, বিকৃতি সেম হবে, বিকৃতি হবে সেম। খুব সুন্দর সুন্দর একটা ম্যাথ প্রবলেম কিন্তু এটা। মানে কেমন জানি এই অঙ্কটা করার সময় বেশিরভাগই মনের অজান্তে স্মল l1 বাই স্মল l2 করে ফেলে। ঠিক আছে, এটা খেয়াল রেখো, প্রশ্ন একটু ঠান্ডা মাথায় পড়ো। এই অঙ্কটা দেখো 2 নাম্বার প্রশ্ন কি বলছে, জাস্ট খাতায় 2 নাম্বার লিখে একটু স্পেস লিখে চলে যাও, পরে স্লাইড দেখে প্রশ্ন তুলে নিও। 0.3 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এবং 300 সেন্টিমিটার দীর্ঘ একটা তার এ বি এর এ প্রান্তটা একটা স্থির অবলম্বনের সাথে যুক্ত আছে এবং তারটা উলম্বভাবে ঝুলছে। তারটির মধ্যবিন্দুতে একটা এত নিউটন ভার এবং নিম্ন প্রান্ত বি তে এত নিউটন ভার যুক্ত আছে। তারের ওয়াই এর মান দেওয়া আছে, বলছে বি প্রান্তের অবনমন কত। প্রশ্নটা কি, আমি একটু ছবিতে আগে আঁকাই ফেলি চলো। তো প্রশ্নতে যেটা বলছে যে ধরো আমাদের কোন একটা দৃঢ় অবলম্বন থেকে আমরা প্রথমে একটা তারকে ঝুলাইছি, যেটা হলো 300 সেন্টিমিটার দীর্ঘ ছিল। তো এর এ বি এর এ প্রান্তটা স্থির অবলম্বনের সাথে যুক্ত, এই যে এই প্রান্তটা স্থির অবলম্বনের সাথে যুক্ত। তারটার মধ্যবিন্দুতে একটা 39.2 নিউটনের একটা ভার যুক্ত করা হয়েছে। সো এইখানে মনে করলাম আমরা একটা মধ্যবিন্দুতে ভর যুক্ত করছি, যেটা হলো 39.2 নিউটন। এবং তারপরে এই পুরা তারটাকে আমরা আঁকলাম, পুরা তারটাকেই আমরা আঁকলাম। সো পুরা তারের মধ্যবিন্দুতে যেহেতু এটা যুক্ত করা ছিল, তার মানে কিন্তু এইটুকু দৈর্ঘ্য হচ্ছে 150 সেন্টিমিটার আর এইটুকু দৈর্ঘ্য হচ্ছে 150 সেন্টিমিটার। আচ্ছা, ভালো কথা। তারটার মধ্যবিন্দুতে এত ভার এবং নিম্ন প্রান্ত বি তে, এই যে বিটা ছিল নিম্ন প্রান্ত, নিম্ন প্রান্তে আমরা 39.2 নিউটন ভার আরেকটা ভারকে যুক্ত করছি, এটাও হচ্ছে কত 39.2 নিউটন। এবং আমাদের একই তার যেহেতু দুইটারই ইয়ং এর গুণাঙ্ক সেম, তো এটার ওয়াই এর মানও দেওয়া আছে, এটার ওয়াই এর মানও দেওয়া আছে। বলছে বি প্রান্তের অবনমন কত। সো এটা ছিল এ তার, এটা ছিল বি তার, তো আমাদেরকে এই বি প্রান্তের অবনমন মানে এটা কতটুকু নিচের দিকে নেমে আসবে এইটা আমাদের কাছে বের করতে হবে। ঠিক আছে, এইটাই আমাদের কাছে বের করা লাগবে যে এই প্রান্তটা কতটুকু নিচের দিকে নেমে আসবে। এখন খেয়াল করো, যখন দুইটা ভর ঝোলানো হলো, খেয়াল করো উপরের যেই তারটা আছে সেই তারটাকে কিন্তু এই দুইটা লোডই ক্যারি করতে হবে, কিন্তু নিচের যেই তারটা আছে সেই তারটাকে কিন্তু শুধুমাত্র 39.2 নিউটন লোড ক্যারি করা লাগবে। তো আমরা এখান থেকে একটা কাজ করি, এই তারটাকে বলে দিলাম এটা হলো 1 নাম্বার তার, এটা হলো মনে করো 2 নাম্বার তার, মানে একই তো তার, জাস্ট দুইটা অংশ, প্রথম অংশ আর দ্বিতীয় অংশ। তো আমাদের টোটাল যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি হবে ওইটুকু পরিমাণেই কিন্তু বি প্রান্তটা নিচের দিকে নামবে। কথা কি বুঝতে পারছো? বি প্রান্ত কতটুকু নিচে নামবে, এই তারের একটা দৈর্ঘ্য বৃদ্ধি হবে না L1, এবং এই তারেরও তো একটা দৈর্ঘ্য বৃদ্ধি হবে L2। তো এই L1 প্লাস L2 দুইটা মিলে যতটুকু বৃদ্ধি হবে বি প্রান্তটা কি ঠিক ততটুকুই নিচের দিকে নামবে না? অর্থাৎ আমি লিখতে পারি L1 প্লাস L2, এটাই হচ্ছে বি প্রান্তের অবনমনটা। আশা করি বুঝছো। এইবার ভাইয়া তাহলে দেখো, আমরা যখন এল টোটাল বা বি প্রান্তের অবনমন, বি প্রান্তের অবনমন, বি প্রান্তের অবনমন হচ্ছে বি প্রান্তের অবনমন, এইটা হচ্ছে এল টোটাল সমান সমান L1 প্লাস L2। আচ্ছা, সো আমাদের L1 মানে কত, প্রথম তারের জন্য যেই দৈর্ঘ্য বৃদ্ধি সেইটা। সো আমরা এখানে লিখতে পারি মনে করো F1 ক্যাপিটাল L ডিভাইডেড বাই A1 ইন্টু Y1 প্লাস F2 ক্যাপিটাল L2 ডিভাইডেড বাই A2 ইন্টু Y2। ঠিক আছে, এখন খেয়াল করো দুইটা তারেরই দৈর্ঘ্য কিন্তু সেম, তাহলে এটা কমন নেওয়া যায়। দুইটা তারের ব্যাসার্ধ মানে একই তারের তো দুইটা অংশ, সো দুইটা অংশেরই কিন্তু ব্যাসার্ধও সেম, তার মানে তাদের এ এর ভ্যালুও সেম এবং ওয়াই এর ভ্যালুও কিন্তু সেম। আচ্ছা, সো এখানে আসলো F1 প্লাস F2। এখন দুইটা বলের মান কি সেম হবে? 300 সেন্টিমিটার যেহেতু এল এর মান, তাহলে এটা 3 মিটার বসাই দিলাম। আর 0.3 মিলিমিটার ব্যাসার্ধ যেহেতু, তাহলে এখানে হবে হচ্ছে পাই ইন্টু 0.3 ইন্টু 10 টু দি পাওয়ার -3, এটা হচ্ছে আমাদের আর এর মান, পাই আর স্কয়ার। আর ওয়াই এর মান হচ্ছে কত, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11। ঠিক আছে, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো, খেয়াল করো F1 প্লাস F2। তো আমাদের বলো তো প্রথম তারটার উপরে কত বল কাজ করছে?
প্রথম তারটার উপরে কতখানি বল কাজ করছে? এই তারের উপরে কিন্তু 39 প্লাস 39, 2 ইন্টু 39 নিউটন বল কাজ করছে প্রথম তারের উপরে, আর দ্বিতীয় তারের উপরে শুধুমাত্র 39.2 নিউটন বল কাজ করছে। তাহলে এই দুইটা যোগ করার পরে যে টোটাল ভ্যালুটা পাবা সেটাই কিন্তু আমাদের আনসার। এটা হিসাব করে ফেলবা। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? দেখো তো, ক্লিয়ার? ডান। ঠিক আছে, চলো পরের প্রবলেম। এটা কিন্তু বোর্ডে আসার মতন একটা প্রবলেম। হ্যাঁ, এই প্রবলেমটা বোর্ডের পরীক্ষায় আসার মতনও একটা প্রবলেম, খেয়াল রেখো। ঠিক আছে, গেলাম পরের প্রবলেমে। পরের প্রবলেমে দেখো, এটাও খুব সুন্দর একটা প্রবলেম। চলো পড়ে ফেলি আমরা আগে, তোমরা খালি আমার সাথে ছবি টবি এঁকে ফেলো, একটু স্পেস ফাঁকা রেখো, পরে প্রশ্ন তুলে নিও। 1 সেন্টিমিটার পুরু একটা বর্গাকার তামার পাতকে 1000 কেজি ক্রিনটন বল দ্বারা রম্বস আকারে পরিণত করা হলো। 1000 কেজি ক্রিনটন বল, এই বলের একক কি আবার কেজি নাকি? না তো। তো তাহলে 1000 কেজি ক্রিনটন বল বলতে কি বোঝানো হচ্ছে? যে 1000 গুণ 9.8 নিউটন। ঠিক আছে, এত নিউটন ক্রিনটন বল দ্বারা রম্বস আকারে পরিণত করা হলো। পাতটার প্রত্যেকটা বাহু বলে দিয়েছে 10 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার ব্যবধানের দুইটা সমান্তরাল স্তরের মধ্যে ক্রিনটনের দিকে আপেক্ষিক সরণ দেওয়া আছে। আচ্ছা, তাহলে তামার তারের ক্রিনটন গুণাঙ্ক কত নির্ণয় করো। দেখো, খেয়াল করো কি বলছে। মনে করো এইটা হলো আমাদের সেই বর্গাকার তামার পাত, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আর আমাদের ওই সাইডটা কতটুকু পুরু সেই পুরুত্বটাও আমাদের বলা আছে। এই পুরুত্বটাও আমাদের বলা আছে। ঠিক আছে, এইটা যতটুকু পুরু এটা হলো 1 সেন্টিমিটার, আর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য মানে এই অংশ হলো 10 সেন্টিমিটার এবং এই অংশটাও হলো 10 সেন্টিমিটার। এগুলা বলা আছে আমাদের কাছে। ঠিক আছে, তো এখন তামার পাতকে ক্রিনটন বল দ্বারা রম্বস আকারে পরিণত করা হলো। তাহলে যদি এটাকে আমরা রম্বস আকারে পরিণত করি, তার মানে জিনিসটা হয়ে গেছে এই রকমের। জিনিসটা হয়ে গেছে এইরকম, এইরকম হয়ে গিয়েছে। ঠিক আছে, এদিক বরাবর বলটা প্রয়োগ করার ফলে সেটা হচ্ছে এরকম করে হেলে গেছে। আচ্ছা, তো এখন আমাদেরকে যেটা বলছে যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ঠিক আছে, এই কথাটার মানে কি? 4 সেন্টিমিটার ব্যবধানের দুইটা সমান্তরাল স্তরের মধ্যে ক্রিনটনের দিকে আপেক্ষিক সরণ, ক্রিনটন মানে যেদিকে বল প্রয়োগ হয়েছে সেই বল বরাবর আপেক্ষিক সরণ হচ্ছে 98 × 10⁻⁵ সেন্টিমিটার। আচ্ছা, এখন কথা হলো এইটা বলতে আসলে কি বোঝাচ্ছে? এগুলাকে আমরা একটু সাইডে রাখি, এইটাকে আমরা একটুখানি সাইডে রাখি। দেখো এখানে কি বোঝাচ্ছে, আমরা মনে করো এটাকে জাস্ট আপাতত 2D হিসাবে চিন্তা করছি। হ্যাঁ, মানে একটু সাইড থেকে দেখছি। তো যেটা এখানে আসলে মূলত বলছে যে 4 সেন্টিমিটার ব্যবধানের দুইটা সমান্তরাল স্তরের মধ্যে, সো 4 সেন্টিমিটার ব্যবধানের দুইটা সমান্তরাল স্তর কোথায় কোথায় হতে পারে? তুমি যদি একটা স্তরকে গ্রাউন্ড ধরো, আর একটা স্তর হচ্ছে তার থেকে 4 সেন্টিমিটার উপরে, এটা এরকমও হতে পারে। অথবা যে কোনো একটা নিচের স্তর যদি তুমি নাও, ধরো এরকম একটা স্তর নিলা, এই স্তরের সাথে আরেকটা স্তর হচ্ছে 4 সেন্টিমিটার দূরত্ব, এবং তাদের মধ্যে আপেক্ষিক সরণ কত এটা আমাদেরকে বলে দিছে। তাদের মধ্যে আপেক্ষিক সরণ কত সেটা আমাদেরকে বলে দিছে। সো এই খেয়াল করো 4 সেন্টিমিটার যেটা বলছে যে পাতটির প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। ঠিক আছে, 4 সেন্টিমিটার ব্যবধানের দুইটা সমান্তরাল স্তরের মধ্যে ক্রিনটনের দিকে আপেক্ষিক সরণ। সো 4 সেন্টিমিটার ব্যবধানের দুইটা সমান্তরাল স্তর, অর্থাৎ এটা এই টপ পয়েন্ট এবং তার নিচে 4 সেন্টিমিটার দূরত্বের আরেকটা স্তর, এটা এরকম হতে পারে। অথবা একটা স্তর এরকম আর একটা স্তর তার 4 সেন্টিমিটার উপরে, এটা এরকম হতে পারে। অথবা একটা স্তর হচ্ছে মাঝখানের কোন একটা স্তর, তার 4 সেন্টিমিটারের সাথে তার আপেক্ষিক সরণটা দেওয়া আছে। এটা যে কোনোটাই হইতে পারে। বুঝতে পারছো? তো তাহলে আমরা চলো মাঝখানের একটা ধরে নেই, যে এই দুইটা সমান্তরাল স্তরের মধ্যে যে দূরত্বের পার্থক্য এটা হলো 4 সেন্টিমিটার, এবং একটার সাথে আরেকটার যে পার্থক্য, এই একটার সাথে আরেকটার যে আপেক্ষিক সরণ, এই যে আপেক্ষিক সরণ যেটা, এই আপেক্ষিক সরণটা দেওয়া আছে হলো 98 × 10⁻⁵ সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে বলো তো আমাদের এখানে ক্রিনটন বিকৃতি কি হবে? ক্রিনটন বিকৃতি কি হবে? ক্রিনটন বিকৃতি হবে এই যে বলছিলাম, তোমাদের কি মনে আছে কিনা দেখো, যে আমরা
উপরে বসাই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী বা সমান্তরাল দুটো স্তরের মধ্যে আপেক্ষিক সরণ ডিভাইডেড বাই স্তরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে বিকৃতির এখানে হবে 98 ইন্টু 10⁻⁵ ডিভাইডেড বাই 4। এটা হলো ক্রিন্তন বিকৃতি। আচ্ছা, এখন আসো ক্রিন্তন গুণাঙ্ক, এটাই তো মূলত বের করতে বলছে। সো ক্রিন্তন গুণাঙ্ক যেটা, এটা সমান সমান কি হবে? ক্রিন্তন পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি। ক্রিন্তন পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি। তো আমাদের এখানে ক্রিন্তন পীড়ন কোনটা হবে? পীড়ন হবে F/A, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি 1000 ইন্টু 9.8 ডিভাইডেড বাই এরিয়া। এরিয়া কত হবে? 1 সেন্টিমিটার পুরো ছিল, অর্থাৎ এই যে এইটুকু হলো 1 সেন্টিমিটার ছিল, 1 সেন্টিমিটার ছিল, আর এইটুকু ছিল 10 সেন্টিমিটার, তাই না? তাহলে আমাদের এই পুরাটুকুর এরিয়া কত হবে? 10⁻⁻², এটা হলো 1 সেন্টিমিটারের জন্য, আর 10 সেন্টিমিটার যেটা ছিল সেটার জন্য হবে 0.1 মিটার। তাহলে এটা গেল F/A, আর ক্রিন্তন বিকৃতি হচ্ছে এইটা। সো এখান থেকে হিসাব করে আমরা কিন্তু ক্রিন্তন গুণাঙ্ক কত পেয়ে যাব। দেখো বুঝেছো কিনা, বুঝতে পেরেছো? সহজ অঙ্ক। ক্রিন্তন বিকৃতিটা আগে বের করে ফেললাম। সো বিকৃতিটা বের করতে পারাটাই মূল। দেখো আমাদের এখানে কিন্তু দুইটা সমান্তরাল স্তরের মধ্যে দূরত্ব দেওয়া আছে এবং তাদের একটা সাপেক্ষে আর একটা আপেক্ষিক সরণ কত এটা বলা আছে। তাহলে সরণ ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্ব, এটাই হলো বিকৃতিটা। আর ক্রিন্তন গুণাঙ্ক হচ্ছে পীড়ন বাই বিকৃতি। সো পীড়ন দেওয়া আছে, ডিভাইডেড বাই বিকৃতি করে ফেললাম। ঠিক আছে, ডান ডানা ডান ডান, থ্যাংক ইউ। চলো পরের প্রবলেমে চলে যাই। 4 নাম্বার প্রশ্ন, খুব সুন্দর একটা প্রশ্ন এটা। দেখো এখানে কি বলছে প্রশ্নটায়, বলছে বৃত্তাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটা তারের অনুদৈর্ঘ্য পীড়নের ফলে দৈর্ঘ্যের এত পার্সেন্ট পরিবর্তন হয়েছে। তারের উপাদানের পয়সনের অনুপাত 0.2 হলে আয়তনের শতকরা পরিবর্তন কত? দেখো ভাই কি বললো আসলে একটু বোঝার চেষ্টা করি এটা। সো বৃত্তাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটা তার, এইটা হচ্ছে মনে করো আমাদের সেই তারের কথা বললো। এর উপর একটা পীড়ন কাজ করছে, বল বল দিছি, এর ফলে অভ্যন্তরীণ একটা পীড়ন জেনারেট হয়েছে। পীড়নের ফলে দৈর্ঘ্যের এত পার্সেন্ট পরিবর্তন হয়েছে। তো ভাইয়া পীড়নের ফলে দৈর্ঘ্যের কতটুকু পরিবর্তন হয়েছে এটা আমাদের বলে দিছে। তার মানে এটা কি আমাদের একটা বিকৃতি দেওয়া না বলতো? 0.01%, এটা আমাদের একটা বিকৃতি দেওয়া। আচ্ছা, তারের উপাদানের পয়সনের অনুপাত বলা আছে যে সিগমা সমান সমান 0.2। বলছে তাহলে আয়তনের শতকরা পরিবর্তন কত হবে, অর্থাৎ ডেল্টা ভি বাই ভি, এটার ভ্যালু কত আমাদের কাছে বের করতে হবে। তাহলে আসো আমরা দেখি এই রিলেটেড কোনো ফর্মুলা আসলে আছে কিনা। আমরা একটা সিলিন্ড্রিক্যাল তারের ক্ষেত্রে লিখতে পারি আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কয়ার এল, যেখানে আমাদের এইটা হচ্ছে দৈর্ঘ্য এল এবং ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে এটার আয়তন আমরা লিখতে পারি পাই আর স্কয়ার এল। সো এইটাকে আমরা যে কোনো একটা ভ্যারিয়েবলের রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে এখান থেকে দেখো পাই আর স্কয়ার ডিএল বাই ডিএক্স ডিডিএক্স অফ এল প্লাস এখানে আসছে হলো পাই এল ডিএক্স ডিডিএক্স অফ আর স্কয়ার। তাহলে এখান থেকে ডিডিএক্স অফ ভি এটা সমান সমান পাই আর স্কয়ার ডিডিএল অফ ডিডিএক্স অফ এল প্লাস আমাদের এখান থেকে আসছে পাই এল ইন্টু আর স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে 2r ডিডিএক্স অফ আর। সো আমরা এখান থেকে যদি সবগুলা ডিএক্স কে সরাই ফেলি কাটাকাটি করে, তাহলে এখান থেকে কি আসে? ডিভি সমান সমান পাই আর স্কয়ার ডিএল প্লাস 2 পাই আর এল ডিআর। এবার যদি আমরা এই ডিভিটাকে টোটাল আয়তন দিয়ে ভাগ দেই, তাহলে আসছে পাই আর স্কয়ার ডিএল ডিভাইডেড বাই পাই আর স্কয়ার এল প্লাস 2 পাই আর এল ডিআর ডিভাইডেড বাই পাই আর স্কয়ার এল। সো এখান থেকে আসে ডিভি বাই ভি সমান সমান হচ্ছে ডিএল বাই এল প্লাস আমাদের পাই পাই কাটাকাটি, আর এল এল কাটাকাটি, এল এল কাটা, পাই পাই কাটা, তাহলে এখানে একটার একটার কাটা হয়ে যাচ্ছে। তাহলে থাকে কত? তাহলে থাকে 2 dr বাই আর, 2 dr বাই আর। এখন বলো তো আমরা যে পয়সনের অনুপাত যেটা আমাদের দেওয়া আছে, পয়সনের অনুপাত, এই পয়সনের অনুপাত সমান আমরা কি লিখতে পারি? পয়সনের অনুপাত সমান আমরা কি লিখতে পারি বলতো?
এটাকে আমরা এভাবে লিখতে পারি না যে dr বাই r ডিভাইডেড বাই dl বাই l? এটা মানে কি? এটা মানে হচ্ছে আমাদের পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। খেয়াল করো, সিগমার যে মূল ফর্মুলা ছিল মনে আছে? সিগমার যে মূল ফর্মুলা ছিল, সিগমা সমান সমান কি? পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি, এবং সামনে একটা মাইনাস বসাতাম। এটার ভ্যালু হচ্ছে 0.2 আমাদের দেওয়া আছে, মানটা দেওয়া আছে 0.2। সো এখান থেকে আমরা দেখো dr বাই r এটাকে কি লিখতে পারি? dv বাই v সমান সমান dl বাই l প্লাস 2 ইনটু dr বাই r এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি মাইনাস সিগমা ইনটু dl বাই l, মাইনাস সিগমা ইনটু dl বাই l। তাহলে এখান থেকে পরের লাইনে যাচ্ছি। সো যেটা আসে dv বাই v সমান সমান, একটা কাজ করি, dl বাই l কে যদি কমন নিতে পারো তাহলে দেখো এখানে ভিতরে থাকে 1 মাইনাস 2 সিগমা, সেকেন্ড ব্র্যাকেট না ফার্স্ট ব্র্যাকেটই হবে, 1 মাইনাস 2 সিগমা, 1 মাইনাস 2 সিগমা। তাহলে এখানে দেখো আমরা এটা একটা ফর্মুলা হিসেবে মনে রাখতে পারো, অবজেক্টিভের ক্ষেত্রে কাজে লাগবে, সাবজেক্টিভে আসলে অবশ্যই সরাসরি দেখানো যাবে না, এটা অ্যাপ্লাই করে দেখাইতে হবে, মানে এভাবে করে প্রয়োগ করে দেখাইতে হবে। তাহলে আমাদের কিন্তু দৈর্ঘ্য বিকৃতি দেওয়া ছিল, দৈর্ঘ্য বিকৃতি দেওয়া ছিল 0.01 ডিভাইডেড বাই 100 ডিভাইডেড বাই 100 ইনটু 1 মাইনাস 2 সিগমার মানে হচ্ছে 0.2। তাহলে এখান থেকে আমরা কিন্তু আয়তনের পরিবর্তন কত এটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, আয়তনের পরিবর্তন কত বের করে ফেলতে পারবো, 1 মাইনাস ইনটু 0.01। তাহলে আসলো এখান থেকে এই যে 0.01% ছিল, তো তাহলে 0.06% হয়ে যাচ্ছে, 0.06% হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা 0.6 ছিল, এটা হচ্ছে 0.01 নাকি, দাঁড়াও আরেকটু হয়তো ভুল করছি, 0.01 ডিভাইডেড বাই 100 ইনটু 0.2, আর এখানে ইনটু 100 দিয়ে দিলে না, এটা আসতেছে হচ্ছে 6 ইনটু 10 টু দি পাওয়ার -3 এত পার্সেন্ট। দেখো তো হিসাব ঠিক আছে কিনা, এটা ইয়ার ফাইনালে দিছিল, বাহ সুন্দর, ভেরি গুড, 6 ইনটু 10 টু দি পাওয়ার -3%, পারফেক্ট। তো এই সূত্রটা কিন্তু খেয়াল রেখো, হ্যাঁ এই সূত্রটা খেয়াল রেখো, কিন্তু সরাসরি অ্যাপ্লাই করিও না, এটা হচ্ছে এভাবে করে একটু প্রমাণ করে দেখায়ও, না হলে কয়েক মার্ক কাটতে পারে আবার। ঠিক আছে, ওকে। এরকম একটা সিমিলার প্রবলেম কিন্তু আমরা এর আগের দিন দেখাইছিলাম, সেখানে বলছিলাম যে যদি আয়তন বিকৃতির কোনো পরিবর্তন না হয়, আয়তনের কোনো পরিবর্তন না হয়, তাহলে পয়সনের অনুপাত একটা নির্দিষ্ট সংখ্যা হয়, সেই সংখ্যাটা কত মনে আছে বলো তো? যদি আমাদের আয়তন বিকৃতি না হয় তাহলে পয়সনের অনুপাত কত? হ্যাঁ ভেরি গুড, 0.5 ছিল। ঠিক আছে, তো এখানে যেটা আমরা করলাম যে দেখো মূলত আয়তনের শতকরা পরিবর্তন বের করতে হবে, দেওয়া আছে কি দৈর্ঘ্য বিকৃতি। সো আমাদের মেইন টার্গেট ছিল এই যে দৈর্ঘ্য বিকৃতি পয়সনের অনুপাতের সাথে আয়তন বিকৃতির সম্পর্ক কি সেটা একটা এস্টাবলিশ করা, সম্পর্কটা এস্টাবলিশ করা। তো আমরা আয়তন দিয়ে শুরু করলাম, এরপরে যে কোনো একটা ভেরিয়েবলের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম, দেখলাম যে আয়তনের পরিবর্তন দৈর্ঘ্য এবং ব্যাসার্ধের পরিবর্তনের সাথে কিভাবে পরিবর্তন হয়। তারপরে আমরা যেহেতু আমাদের আয়তনের শতকরা পরিবর্তন লাগবে, এই কারণে ডিভি বাই ভি করলাম। কারণ কি, শতকরা পরিবর্তন করতে গেলে কিন্তু আমাদের উপরে রাখতে হয় পরিবর্তন আর নিচে রাখতে হয় আদি আয়তন কত ছিল, সে কারণে আদি আয়তন দিয়ে ভাগ দিলাম, এরপরে দেখলাম সমীকরণ, জাস্ট এগুলো ম্যাথমেটিক্যাল টার্ম, এবং তারপরে এখান থেকে কভার্ড। ঠিক আছে, আশা করি বুঝছো। চলো পরের প্রবলেমে চলে যাই। 5 নাম্বার প্রবলেম, 5 নাম্বার প্রবলেম বুয়েটে 2018-19 সালে আসা। কি বলছে খেয়াল করো, দুইটা তারের দৈর্ঘ্য সমান কিন্তু ব্যাস যথাক্রমে 3 মিলিমিটার এবং 6 মিলিমিটার, 3 মিলিমিটার এবং 6 মিলিমিটার। আচ্ছা, দুইটা তারের দৈর্ঘ্য সমান, তার দুইটাতে সমান বলে টানলে প্রথমটার দৈর্ঘ্য বৃদ্ধি দ্বিতীয়টার দৈর্ঘ্য বৃদ্ধির 3 গুণ হয়, তার দুইটার মধ্যে কোনটা বেশি স্থিতিস্থাপক? তার মানে কি, তার মানে আমাদের দুইটা যেই তার আছে সেই দুইটা তারের y1 এবং y2, এই দুইটার মধ্যে যেটার y এর মান বড় হবে সেটাই কিন্তু বেশি স্থিতিস্থাপক হবে। তাহলে আমরা যে দুইটা ডেটা দেওয়া আছে এগুলা চলো আগে একটু দুইটা রো করে লিখে ফেলি। সো আমাদের দুইটা তারের দৈর্ঘ্য সমান, তার মানে L1 আর L2 পরস্পর সমান,
দুইটা তারের ব্যাস দেওয়া আছে, সো d1 সমান সমান বলছে 3 × 10⁻³ মিটার, আর d2 সমান হচ্ছে 6 × 10⁻³ মিটার। তার দুইটাকে সমান বলে যদি টানা হয়, অর্থাৎ f1 সমান সমান f2, দুইটা যদি সমান বলে টানা হয়, তাহলে প্রথমটার দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে দ্বিতীয়টার দৈর্ঘ্য বৃদ্ধির 3 গুণ হয়। প্রথমটার দৈর্ঘ্য বৃদ্ধি দ্বিতীয়টার দৈর্ঘ্য বৃদ্ধির 3 গুণ হয়। তার দুইটার মধ্যে কোনটা বেশি স্থিতিস্থাপক? সো আমরা জানি y সমান সমান লেখা যায় fl ডিভাইডেড বাই a ইনটু স্মল l। তাহলে y1 বাই y2 এটা সমান সমান কি হবে? f1 বাই f2 ইনটু l1 বাই l2 ইনটু a2 বাই a1 ইনটু l2 বাই l1। এই যে মনে আছে তো এটা? এই যে যেগুলো সমানুপাতিক সেগুলো উপরে উপরে লিখবো, যেগুলো ব্যস্তানুপাতিক সেগুলো মানে ইনভার্স করে লিখবো। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি, দেখো f1 বাই f2 দুইটা যেহেতু পরস্পর সমান, l1 l2 ও পরস্পর সমান, আমাদের এইটা মূলত এরিয়াটা ডিপেন্ড করছে হলো পাই আর স্কয়ার, মানে ব্যাসের স্কয়ারের উপরে। তাহলে এখানে আমি সরাসরি লিখতে পারি, দেখো 6 স্কয়ার ডিভাইডেড বাই 3 স্কয়ার। এটা কি বুঝছো কিনা দেখো তো? কারণ আলটিমেটলি এই যে 10⁻³ 10⁻³ কাটাকাটি হয়ে যাবে, সো এটা লিখে লাভ নাই। আর l2 বাই l1 এর মান কত হবে? l2 বাই l1 এর মান হবে 1/3। তাহলে এখানে কত আসে? এখানে আসছে 6 6 36, আর এখানে আসছে 3 3 9, 3 নং 27। আচ্ছা, তাহলে কি ভালো কোনো সংখ্যা আসে? হ্যাঁ, 4 নং 36, 3 নং 27, ঠিকই তো আছে। তাহলে এখানে আসতেছে 4 নং 36 আর হচ্ছে 3 নং 27, 4/3। তাহলে y1 বাই y2 এখান থেকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে প্রথম তারের স্থিতিস্থাপক গুণাঙ্ক কিন্তু বড়। প্রথম তারের স্থিতিস্থাপক গুণাঙ্ক কিন্তু বেশি, যেহেতু এটা বেশি স্থিতিস্থাপক, 4/3। ডান। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, গুড। চলো পরের প্রবলেমে চলে যাই। গেলাম। এগুলা আগের মতনই অঙ্ক, কিন্তু লাস্ট যেটা করলাম। আচ্ছা, ওকে। বুয়েট 2006-07, 6-7, এটা হচ্ছে 5 নাম্বার, এটা হলো 6 নাম্বার। দেখো তো, একই পদার্থের দুইটা তার এ এবং বি এর দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে, ব্যাসের অনুপাত দেওয়া আছে। একই বল দ্বারা তার দুটোকে টানা হয়, এ এবং বি এর দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাত কি হবে? দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাত বের করতে বলেছে। সো এল সমান সমান আমরা কি লিখতে পারি? এফ ইন্টু ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ ওয়াই। তো আমাদের এখান থেকে কি কি ডেটা দেওয়া আছে দেখো। আমাদের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে, অর্থাৎ L1 বাই L2 সমান সমান হচ্ছে হাফ। ব্যাসের অনুপাত দেওয়া আছে, D1 বাই D2 হচ্ছে 2। একই বল দ্বারা টানা হচ্ছে, তাহলে F1 বাই F2 সমান সমান 1। তাহলে A এবং B এর দৈর্ঘ্যের অনুপাত কত হবে? একই পদার্থের দুইটা তার বলে দিয়েছে, তাহলে y1 বাই y2 এটাও সমান সমান কি হবে? 1 হবে। তাহলে সিম্পলি আমরা যেটা করতে পারি যে L1 বাই L2 এটাই তো বের করতে বলেছে, তাহলে F1 বাই F2 ইনটু L1 বাই L2 ইনটু A2 বাই A1 ইনটু Y2 বাই Y1। ঠিক আছে, তাহলে একই বলে টানা হচ্ছে, সো F1 F2 কাটাকাটি হয়ে যাবে, L1 L2 না, ঠিক আছে, তারপরে Y1 Y2 কাটাকাটি হয়ে যাবে, L1 বাই L2 এটা আসে হচ্ছে হাফ, এবং A2 বাই A1 মানে হচ্ছে আসলে D2 স্কয়ার বাই D1 স্কয়ার। ঠিক আছে, তাহলে হাফ ইনটু D2 বাই D1 মানে হচ্ছে এটা স্কয়ার, তাহলে আসলো 1/8। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাত হচ্ছে 1/8। বুঝতে পেরেছো? দেখো তো, ক্লিয়ার? সহজ অঙ্ক এগুলা, কিন্তু পরীক্ষায় আসার মতন, এবং এগুলা দেখবা সিকিউ প্রশ্নতেও আসলে এরকম টাইপের প্রশ্নই আছে। পরের প্রবলেমে চলে যাচ্ছি। 7 নাম্বার প্রশ্ন। 7 নাম্বার প্রশ্ন, বুয়েট 2019-20 সালে আসা 7 নাম্বার প্রশ্ন। দেখো তো কি বলছে প্রশ্নটা। প্রশ্ন পড়ে বুঝতে পারলে অঙ্ক হয়ে যাবে। সমান দৈর্ঘ্য এবং আর সমান এত সেন্টিমিটার ব্যাসার্ধের দুইটা ইস্পাতের তারের সাহায্যে 45 কেজি ভরের একটা ট্রাফিক লাইট ঝোলানো আছে। ঠিক আছে, দুইটা ইস্পাতের তারের সাহায্যে 45 কেজি ভরের একটা তার ঝোলানো আছে, একটা ট্রাফিক লাইট ঝোলানো আছে। যদি তার দুইটা অনুভূমিকের সাথে 15 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে ট্রাফিক লাইটের ওজনের জন্য তার দুইটার দৈর্ঘ্য বিকৃতির পরিমাণ কত হবে? দেওয়া আছে ইস্পাতের ইয়ংয়ের গুণাঙ্ক এত। আচ্ছা, তো এখান থেকে দেখো ট্রাফিক লাইটের ওজনের জন্য তার দুইটার দৈর্ঘ্য বিকৃতির অনুপাত কত হবে, না দৈর্ঘ্য বিকৃতির পরিমাণ কত হবে।
তো এখানে আমাদেরকে বলে দিছে যে তার দুইটা আনুভূমিকের সাথে 15 ডিগ্রি কোণ তৈরি করে থাকে, এবং এটা কেন এরকম নিচে নেমে গেছে, কারণ এখানে একটা ট্রাফিক লাইট ঝুলাই দেওয়া হয়েছে এই জায়গাতে। মনে করো একটা, এইটা হচ্ছে মনে করো আমাদের একটা ট্রাফিক লাইট, এটা হচ্ছে একটা ট্রাফিক লাইট। তো এই লাইটটাকে এভাবে করে যখন ঝোলানো হয়েছে তখন সেটা অনুভূমিকের সাথে 15 ডিগ্রি কোণ তৈরি করেছে, অনুভূমিকের সাথে 15 ডিগ্রি কোণ তৈরি করেছে। ঠিক আছে, দুইটা তারেরই দৈর্ঘ্য সেম, এই তারের দৈর্ঘ্য যা, এই তারের দৈর্ঘ্য সেম, দুইটা তারের ব্যাসার্ধও সেম। এটার ওজন দেওয়া আছে 45 কেজি, তার মানে নিচে যতটুকু ওজন বল কাজ করবে এটা হচ্ছে এমজি, এমজি সমান সমান 45 ইন্টু 9.8। তো এটার প্রভাবে কি হয়েছে, তার দুইটা এরকম হেলে গেছে কিন্তু। ঠিক আছে, তো আমাদেরকে বের করতে হবে তার দুইটার ওজনের কারণে, মানে এই ওজনের কারণে তার দুইটার দৈর্ঘ্য বিকৃতির পরিমাণ কত হবে। তো ভাইয়া দেখো, দৈর্ঘ্য বিকৃতি সমান বা দৈর্ঘ্য বিকৃতি বের করতে কোন রাশিটা লাগে সেটা আগে আমরা দেখি, তারপরে কিভাবে বের করব সেটা পরের আলাপ। দৈর্ঘ্য বিকৃতি মানে স্মল এল বাই ক্যাপিটাল এল, এটা সমান কি লেখা যায়, এফ ডিভাইডেড বাই এ ওয়াই। তো তার মানে আমাকে দেখো এই প্রবলেমটা সলভ করার জন্য, মানে এই তার দুইটার দৈর্ঘ্য বিকৃতিটা বের করার জন্য, তার দুইটার দৈর্ঘ্য বিকৃতিটা বের করার জন্য, তার দুইটার দৈর্ঘ্য বিকৃতিটা বের করার জন্য একটু একটা মিনিট একটু ডিজাইন করে নিই, ছোট্ট করে একটু ডিজাইন করে নিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ, ওকে। তো আমাদের এই যে তার দুইটার দৈর্ঘ্য বিকৃতি যদি আমরা বের করতে চাই, তাহলে এরিয়া আমাদের দেওয়া আছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, হ্যাঁ তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করা যাবে। তারপরে দেখো তো তারের ইয়ং এর গুণাঙ্ক, এটা কি বের করা যাবে, দেখো এটা দেওয়া আছে, ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে, তাহলে ওয়াইও কিন্তু ডান। এখন এফ এর মানটা কেমনে বের করব, এফ কোনটা বলতো, এফ হচ্ছে এই তারের উপরে প্রযুক্ত যেই টান বল, যেই টানের কারণে তার দৈর্ঘ্য বিকৃতি হয়েছে সেই টান বলটা আমাদের বের করতে হবে। এখন দুইটা তার তো সিমিলার, একদম দৈর্ঘ্য একই কোণে যেহেতু এরা আছে, তো আমরা এখানে বলতে পারি না যে এই তারের উপরে, এই তারের উপরে যে টান বল কাজ করছে আর এই তারের উপরে যে টান বল কাজ করছে, দুইটা টান বল পরস্পর একদম সমান, কারণ একই পরিমাণ কোণ তৈরি করছে, একই টাইপের তার, দুইটাই ইস্পাতের তার, দুইটাই দৈর্ঘ্য সমান, সবকিছু সেম। তাহলে এখান থেকে দেখো তো আমরা এই যে দুইটা টান বল, এই দুইটা টান বলে কিন্তু মূলত এমজিটাকে ব্যালেন্স করে আছে, এই দুইটা টান বলের প্রভাবেই এই ভরটা কিন্তু ঝুলে আছে। তাহলে আমরা যেটা লিখতে পারি, দেখো এই টান বলের দুইটা উপাংশ, একটা হচ্ছে এই দিক বরাবর উপাংশ, সেটা হচ্ছে টি কস 15 ডিগ্রি, আর এই দিকে একটা উপাংশ, সেটা হচ্ছে টি কস 15 ডিগ্রি। তাহলে এই কস কস এই দুইটা কিন্তু সমান এবং বিপরীত বলে কাটাকাটি হয়ে যাবে। তাহলে আরেকটা যে উপাংশ থাকবে সেটা হচ্ছে এইদিকে টি সাইন 15, আর এটার জন্যও থাকবে টি সাইন 15। তাহলে আমি বলতে পারি এই এমজি যে ওজন বলটা আছে সেটা কিন্তু এরকম 2t সাইন 15, টি সাইন 15 ডিগ্রি, এরকম দুইটাকে আসলে তার ক্যারি করতে হবে। বুঝতে পারছো? সো খেয়াল করো, এই যে টান বল, এই টান বল দুইটা সমীকরণ অনুযায়ী কার উপরে কাজ করছে, mg সমান 2t sin 15। এটা কেন লিখতে পারছি, কারণ এই টান বলটা কিন্তু এই বস্তুটার উপরে কাজ করছে, এই টান বলটাও এই বস্তুটার উপরে কাজ করছে। সো দুইটা বস্তুর উপরে টান বল কাজ করার কারণেই কিন্তু mg টাকে এরা ব্যালেন্স করে রাখছে। এখন এই দড়িটা যদি এই বস্তুর উপর টান বল টি দেয়, তার মানে কি এই বস্তুটাও দড়িটাকে একটা সেম টান বল দিছে, যার ফলে এটার দৈর্ঘ্য বিকৃতি হয়েছে। সো এই কারণে আমাদের এই টি এর মানটা বের করলেই কিন্তু কাহিনী হয়ে যাবে। সো আমরা যদি টি বের করতে চাই, দেখো টি সমান সমান কি আসছে, টি সমান সমান আসছে mg ডিভাইডেড বাই 2 sin 15 ডিগ্রি, 2 sin 15 ডিগ্রি। তাহলে এখান থেকে দেখো এই টান বলটাই কিন্তু আমাদের মূলত এখানকার এফ বলটা, তাই না, এই টান বলটাই হচ্ছে মূলত আমাদের এখানকার এফ বলটা। ব্যাস, তাহলে দৈর্ঘ্য বিকৃতি স্মল এল বাই ক্যাপিটাল এল, এটা সমান সমান হবে mg ডিভাইডেড বাই 2 sin 15 ডিগ্রি ডিভাইডেড বাই এরিয়া কত হবে, পাই ইন্টু 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার -2 স্কয়ার ইন্টু y এর মান কত, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11। তাহলে এখান থেকে আমরা বিকৃতির মান কত বের করে ফেলতে পারবো। কত আসছে, টান বলের মান আসছে 851.94। ঠিক আছে, ভেরি গুড, ঠিক আছে, ভেরি গুড। যেটাই আসে আসুক, কোনো সমস্যা নাই। দেখো বুঝতে পেরেছো কিনা,
সহজ অঙ্ক। 5.42 × 10⁻⁵, ঠিক আছে, লিখে দিলাম এটাই, 5.42 × 10⁻⁵। কি সাইকেল 1 এ লাইভ হচ্ছে? কি বলো কি? হাই 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 হাই, আমরা কোথায় আছি? এটা না, সাইকেল 2 তে লাইভ হচ্ছে। থাট, ভয় পাওয়াই দিছো। ও ওয়েব অ্যাপে সাইকেল 1 এ লাইভ হচ্ছে, এটা আবার কেমনে হয়? আচ্ছা, তাহলে কি সাইকেল 2 এ যারা আছে ওরা কি দেখতে পাচ্ছে না নাকি? সাইকেল 2 তে যারা আছে ওরা কি দেখতে পাচ্ছে না? হাই 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 হাই, দাঁড়াও, এখন আবার কেটে দিলে হয়তোবা ভিডিও থাকবে না। আবির, এই ওয়েব অ্যাপে নাকি সাইকেল 1 এ লাইভ হচ্ছে, দেখো তো একটু চেক করে। ঠিক আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা, ফেসবুক আমরা ঠিক আছি, ঠিক আছে। সাইকেল 1 একটু হাই হ্যালো দিয়ে দিলাম। হ্যালো সাইকেল 1, কেমন আছো তোমরা? ঠিক আছে, ওকে। দেখো, 7 নাম্বার প্রবলেম আমরা দেখে ফেললাম। এরপরে আসো 8 নাম্বার। 8 নাম্বার প্রবলেম দেখো, এটা বইয়ের অঙ্ক এবং ইন্টারেস্টিং একটা প্রবলেম। দেখো, এখানে বলছে একই দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের দুইটা দণ্ডের উপাদানের ইয়ং-এর গুণাঙ্ক y1 এবং y2। দণ্ড দুইটার একটাকে অপরটার এক প্রান্তে যুক্ত করা হলো। দেখাও যে যুগ্ম দণ্ড দুইটার তুল্য ইয়ং-এর গুণাঙ্ক হচ্ছে এত। আচ্ছা, তুল্য কথাটার মানে কি? আমরা একটু রোধ দিয়ে যদি আগে একটু মনে করে আসি জিনিসটা। সাইকেল 2 করা হয়ে গেছে, তাহলে সাইকেল 1 এ যারা আছে দেখতে পাচ্ছেন এরকম? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে। সো দেখো, তুল্যর ক্ষেত্রে বিষয়টা কেমন ছিল। সো আমরা মনে করো এটা হলো R1, এটা হচ্ছে R2। যখন আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স লিখি, আর ইকুইভ্যালেন্ট কি লিখি? R1 + R2। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মানে কি ছিল? যে এই দুইটা মিলে সার্কিটে যে প্রভাব ফেলে ও একা কিন্তু সার্কিটে সেম প্রভাব ফেলতে পারে। তো আমাদের ঠিক এরকম ভাবেই দুইটা তার আছে, দুইটা তারকে আমরা কি করছি? তাদেরকে সিরিজে যুক্ত করছি, বুঝছো? দুইটা তারকে আমরা সিরিজে যুক্ত করছি। সিরিজে যুক্ত করছি তো দুইটা যেহেতু ভিন্ন ভিন্ন তার, এটার ইয়ং এর গুণাঙ্ক একটা এবং এটার ইয়ং এর গুণাঙ্ক আরেকটা, y1 এবং y2। দুইটার দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদ নাকি একই রকম, একই দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের দুইটা উপাদানের। সো আমাদের এইটারও যেরকম দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এইটারও কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এক্স্যাক্টলি সেম, ঠিক আছে। এখন বলছে একটাকে আরেকটার সাথে এরকম যুক্ত করা হয়েছে, একটাকে আরেকটার সাথে এভাবে করে যুক্ত করা হলো। তাহলে বলছে যুগ্ম দণ্ড, এই যে মানে এই পুরা দুইটা মিলে তো আমাদের একটা লাঠি হয়ে গেছে এখন, তাই না? সো ওই একটা লাঠির, একটা দণ্ডের কথা তুমি যদি চিন্তা করো, তাহলে এই লাঠিটার ইয়ং এর গুণাঙ্ক কত হবে? আসতেছি, দাঁড়াও, আর ধরো, এই লাঠিটার ইয়ং এর গুণাঙ্ক কত হবে? দেখো, একটু পরিষ্কার করে বলি। দেখো, আমাদের এখানে দুইটা ভিন্ন ভিন্ন উপাদানের দুইটা লাঠি ছিল। এখন আমি এর উপরে মনে করো একটা নির্দিষ্ট এফ পরিমাণ বল প্রয়োগ করছি। এটার তাহলে কি হবে? একটা টোটাল ইলংগেশন হবে না? টোটাল একটা দৈর্ঘ্য বৃদ্ধি এটার হবে। সো আমরা কি করলাম, এই দুইটা দৈর্ঘ্যের যোগফলের সমান দৈর্ঘ্য বিশিষ্ট আরেকটা লাঠি নিলাম। এই লাঠিটা এমন একটা উপাদান ওয়াইতে তৈরি, এমন একটা উপাদান ওয়াইতে তৈরি, যে লাঠিটার উপরে তুমি যদি সেম পরিমাণ বল প্রয়োগ করো, তাহলে তোমার এই লাঠিটার দৈর্ঘ্য বৃদ্ধি আগের দৈর্ঘ্য বৃদ্ধির সমান সমান হবে। অর্থাৎ খেয়াল করো, ঠিক তুল্য রোধের মতন। যেমন আমরা যদি এইটার সাথে একটা নির্দিষ্ট বিভবের ব্যাটারি যুক্ত করতাম, তাহলে যে পরিমাণ কারেন্ট বের হতো, আর ইকুইভ্যালেন্ট এই রোধের এগেইনস্টেও যদি আমরা সেম বিভবের একটা ব্যাটারি যুক্ত করি, তাহলেও কিন্তু এখানে সেম অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো হবে। অর্থাৎ ইফেক্ট দুইটা সেম থাকবে, প্রভাব দুইটা সেম থাকবে। সো আমরা এখানেও দুইটা ভিন্ন ভিন্ন উপাদানের তার
এই দুইটা ভিন্ন উপাদানের তারের বদলে দুইটা তারের দৈর্ঘ্যের যোগফলের সমান দৈর্ঘ্য বিশিষ্ট আমরা আরেকটা তার নিলাম, যেই তারের উপরে সমান বল প্রয়োগ করে দৈর্ঘ্য বৃদ্ধিটা আগেরটার সমান হয়, তাহলে এই তারের আমাদের ইয়ংয়ের গুণাঙ্ক কত হবে সেইটা আমরা বের করতে চাচ্ছি। অর্থাৎ ইকুইভ্যালেন্ট ওয়াই কত, এই দুইটার কম্বাইন্ড ওয়াই কত সেইটাই আমরা বের করতে চাই। তো তাহলে খেয়াল করি, এখান থেকে যদি আমরা প্রথমে দেখো এইটার জন্য এর উপরে প্রযুক্ত বল কত, এফ, এর উপরেও কিন্তু প্রযুক্ত বল এফ, দুইটা তারের উপরেই কিন্তু আমরা এখানে এফ পরিমাণ বল প্রয়োগ করছি। তো খেয়াল করো, আমরা এখান থেকে যদি প্রথম তার যেটা আছে L1, এই L1 সমান কি লেখা যাবে, F ডিভাইডেড বাই L ডিভাইডেড বাই A ডিভাইডেড বাই Y1, এবং হলুদ তারের উপরে যে F পরিমাণ বলটা কাজ করছে সেটার জন্য হলুদ তারের যে দৈর্ঘ্য বৃদ্ধি, এই দৈর্ঘ্য বৃদ্ধি সমান আমরা লিখতে পারবো F ইন্টু ক্যাপিটাল L ডিভাইডেড বাই A ইন্টু Y2। ঠিক আছে, এটা হলো L1, এটা গেল L2। এখন বলো তো, যদি আমাদের এই L টোটালটা আলটিমেটলি L1 প্লাস L2 এর সমান হয়, তাহলে L ইকুইভ্যালেন্টের জন্য কি হবে, এই তারের উপরেও যে পরিমাণ বল আমরা প্রয়োগ করছি F, এই তারের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 2L, এই তারের দৈর্ঘ্য কত, একটা তারেরই দৈর্ঘ্য হচ্ছে 2L ডিভাইডেড বাই A ইন্টু Y ইকুইভ্যালেন্ট। সো যেহেতু দেখো L টোটাল সমান L1 প্লাস L2, তাহলে আমরা লিখতে পারি যে টোটাল যে দৈর্ঘ্য বৃদ্ধি সেইটা হচ্ছে আমাদের L1 এবং L2 এর যোগফলের সমান। ঠিক আছে, তাহলে এবার দেখো F F F কাটা, L L L কাটা এবং A A A কাটা, তাহলে এখান থেকে কি থাকে 2 ডিভাইডেড বাই Y ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু 1 বাই Y1 প্লাস 1 বাই Y2। তাহলে এখান থেকে যেটা আসে 2 ডিভাইডেড বাই Y ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু Y1 Y2 Y1 প্লাস Y2। সুতরাং তুল্য ইয়ংয়ের গুণাঙ্ক হচ্ছে 2Y1 Y2 ডিভাইডেড বাই Y1 প্লাস Y2। দেখো বুঝেছো কিনা? অর্থাৎ এই দুইটা তার আলাদা আলাদা ব্যবহার না করে যদি আমরা একটা সিঙ্গেল তার যেটার ইয়ংয়ের গুণাঙ্ক হচ্ছে Y ইকুইভ্যালেন্ট, এই দুইটা তার যেরকম ইফেক্ট দিবে একটা বল প্রয়োগ করার জন্য, এটার টোটাল দৈর্ঘ্য বৃদ্ধি যা হবে এই তারেরও দৈর্ঘ্য বৃদ্ধি তাই হবে। অর্থাৎ এটাও বাহ্যিক বলের উপরে সমান প্রভাব দেখাবে, এটা যে প্রভাব দেখাবে এই ইকুইভ্যালেন্ট ওয়াই এর সম্বলিত তারটাও সেম প্রভাব দেখাবে। বুঝেছো? তো তাহলে আমরা এখান থেকে একটা তারের জন্য বা দুইটা তারের ইকুইভ্যালেন্ট ওয়াই এর মান কত হবে সেটা আমরা কিন্তু বের করতে পারলাম। ঠিক আছে, তো দেখো ক্লিয়ার কিনা, সবাই কি ক্লিয়ার কিনা একটু জানাও। সিম্পল, গুড। হ্যাঁ হ্যাঁ, নিউক্লিয়ার ফিজিক্সের আর্কাইভ ক্লাস ফুল সিলেবাস। ঠিক আছে, থ্যাংক ইউ। সো এটা সহজ ম্যাথ। এইবার দেখি এটা কোন অঙ্ক। 1 মিটার দৈর্ঘ্য এবং এত মিটার ব্যাসের একটা ইস্পাতের তারের দুই প্রান্ত এ এবং বি বিন্দুতে দৃঢ়ভাবে সংঘবদ্ধ আছে। এবি রেখাটি অনুভূমিক এবং এটার দৈর্ঘ্য 1 মিটার। তারের মধ্যবিন্দু থেকে একটা বস্তুকে ঝোলালে এটা কত নাম্বার ম্যাথ হবে? 9 নাম্বার। 9 নাম্বার ম্যাথ হবে। চলো কি বলছে আস্তে আস্তে পড়ি আর আঁকাই ফেলি। 1 মিটার দৈর্ঘ্য এবং এত ব্যাসের একটা ইস্পাতের তারের দুই প্রান্ত এবং বি বিন্দুতে দৃঢ়ভাবে সংঘবদ্ধ। এবি রেখাটি আনুভূমিক। সো এবি রেখা যেহেতু আনুভূমিক, তার মানে হচ্ছে এই যে তারটা আছে এই প্রান্তটা হলো এ, এই প্রান্তটা হচ্ছে বি, এবি হলো আনুভূমিক, এটার দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে হলো 1 মিটার, এবি এর দৈর্ঘ্য দেওয়া আছে হলো 1 মিটার, ব্যাস দেওয়া আছে, ভালো কথা। তারের মধ্যবিন্দু থেকে একটা বস্তুকে ঝোলানো হয়েছে, যার ফলে বিন্দুটা তার পূর্বাবস্থা থেকে 1 সেন্টিমিটার নিচে নেমে যায়। ভাইয়া কি হবে দেখো,
যদি আমরা একদম মধ্যবিন্দুতে একটা বস্তুকে ঝুলাই তাহলে কি হবে? বস্তুটা যদি ঝুলাই তাহলে স্বাভাবিকভাবে তার দুইটা কি আর আনুভূমিক থাকবে না? তার দুইটা কিন্তু আর আনুভূমিক থাকবে না, তার দুইটা এরকম বেঁকে যাবে, তার দুইটা এরকম বেঁকে যাবে। ভালো কথা। এখন আমাদেরকে বলছে বস্তুটার ভর কত নির্ণয় করো, বস্তুর ভর কত নির্ণয় করো। তাহলে ভাইয়া খেয়াল করো, এইখানে কিন্তু আমরা একটা ভরকে ঝুলাই দিছিলাম, ঠিক আছে? এইখানে আমরা একটা ভরকে ঝুলিয়ে দিয়েছিলাম। তো এখানে মধ্যবিন্দু থেকে, এবি তারের মধ্যবিন্দু থেকে একটা ভর ঝুলাই দেওয়ার ফলে এই তারটা এরকম করে বেঁকে গেছে, ঠিক আছে? তো যদি এরকম করে বেঁকে যায় তাহলে আমাদেরকে বের করতে বলছে যে এটা কতটুকু নামছে। এটুকু নামছে হলো 1 সেন্টিমিটার, এইটুকু নেমেছে হলো 1 সেন্টিমিটার। যদি এটা 1 সেন্টিমিটার নামে তাহলে এই তারের ভর কত হবে নির্ণয় করো। এখন ভাইয়া দেখো, শেষের থেকে আসি। ভর যদি বের করতে চাই, যেহেতু পুরো সিস্টেমটা সাম্যাবস্থায় আছে, নিচের দিকে এমজি বল কাজ করছে, এই দিকে তাহলে যে টান বল, এই দিকে তাহলে যে টান বল, মনে করলাম এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে আমরা কি লিখতে পারি? এটা থিটা হলে এটাও তো থিটা, তাহলে 2 cos 2t cos থিটা, এইটার সমান সমান হবে mg এর সমান। দেখো দুইটা টান বলই কিন্তু এম ভরটাকে ব্যালেন্স করবে বা এমজিটার সমান ব্যালেন্স করবে। তাহলে এই দুইটা টান বলের যে আনুভূমিক উপাংশ তারা তো কাটাকাটি হয়ে যাচ্ছে, উলম্ব যে উপাংশ আছে 2t cos থিটা এটাই কিন্তু এমজিটাকে ধরে রাখবে। তাহলে আমরা যদি এমটা বের করতে চাই তাহলে দেখো সমীকরণ আমাদেরকে বলছে তুমি তাহলে আগে টি এর মানটা বের করো। দেখো এম সমান সমান 2t cos থিটা ডিভাইডেড বাই হচ্ছে জি। তার মানে শুধু আমাকে কিন্তু টি বের করলেই হবে না, থিটাও বের করতে হবে। তাহলে এখন প্রশ্ন হলো টি কেমনে বের করব, থিটা কেমনে বের করব। তাহলে শেষ থেকে আসলাম, ঠিক আছে? সমীকরণ থেকে দেখছি টি লাগবে এবং থিটা লাগবে, ভালো কথা। এখন তাহলে দেখি তো আমাদের 1 সেন্টিমিটার এটা নিচের দিকে নেমে গেছে সেটা আমাদেরকে বলে দিছে। তো এখানে কি তারের উপরে তাহলে স্বাভাবিকভাবে খেয়াল করো, আগে যতটুকু ছিল 1 মিটার, 1 মিটার মানে কত? 100 সেন্টিমিটার। এই পুরা দৈর্ঘ্য আগে ছিল 100 সেন্টিমিটার। এখন বলো তো এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য দুইটা যোগ করলে কি আর 100 সেন্টিমিটার হবে? না, তার থেকে অবশ্যই বড় হবে। এই এবি আনুভূমিক অবস্থায় থাকলে ছিল 100 সেন্টিমিটার, কিন্তু যখন ভর ঝুলাইছে এটা বেঁকে গেছে এরকম করে, তখন কিন্তু এই দৈর্ঘ্য প্লাস এই দৈর্ঘ্য অবশ্যই গ্রেটার দেন 100 সেন্টিমিটার বা 1 মিটার। তাহলে আমরা যদি কোনোভাবে তারের দৈর্ঘ্য বিকৃতিটা বের করতে পারি তাহলে কিন্তু ইয়ং এর গুণাঙ্কও জানি, দৈর্ঘ্য বিকৃতি জানি, ক্ষেত্রফল জানি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তাহলে কিন্তু টান বলের মান কত বের করে ফেলতে পারবো। আর টান বল জানলে থিটার মানও বের হয়ে যাবে। থিটার মান বের করা তো সহজ, এটার জন্য টান বলও জানা লাগে না। থিটার মান তো আমরা এখান থেকে হিসাব করে বের করে ফেলতে পারবো, কিন্তু টান বলটা বের হয়ে যাবে। তো আমরা যদি এখান থেকে সমীকরণের দিকে তাকাই, দেখো সমীকরণের দিকে যদি তাকাও তাহলে দেখো টি ডিভাইডেড বাই এ এটা সমান সমান ওয়াই ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল। তো আমাদের টি বের করতে গেলে y ইন্টু এ ইন্টু স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল এটা আমাদের লাগবে। y এর মান অলরেডি আমরা জানি, a এর মান অলরেডি আমরা জানি, এখন স্মল এল ক্যাপিটাল এল এটা কেমনে বের করব, এটাই হচ্ছে মেইন আলাপ। তাহলে খেয়াল করো, আমরা এখানে পুরা তারটাকে চিন্তা না করে চলো আমরা অর্ধেক তারটা নিয়ে চিন্তা করি, অর্ধেক তারটা নিয়ে চিন্তা করি। তো বলো তো পুরাটা ছিল 1 মিটার বা 100 সেন্টিমিটার, তাহলে এই বিন্দুটাকে যদি বলি ও বিন্দু, এটাকে মনে করো বললাম ডি বিন্দু, এই এও এর দৈর্ঘ্য কতটুকু? 50 সেন্টিমিটার না? তাহলে এডি সমান সমান কত বলো তো? এডি আমরা এখান থেকে যদি দেখি যে আমাদের এডি সমান সমান কত, স্কয়ার রুট অফ কি লেখা যাবে? এডি সমান সমান লেখা যাবে স্কয়ার রুট অফ এ ও স্কয়ার প্লাস ও ডি স্কয়ার। তাহলে ভাইয়া এ ও মানে হচ্ছে 0.5, বা এক কাজ করি সেন্টিমিটারেই বের করি, 50 স্কয়ার প্লাস 1 স্কয়ার। তো এডি এর মান কত আসে দেখি, এডি এর মান কত আসে? 50 স্কয়ার প্লাস 1, এইটাকে যদি রুট করি তাহলে আসছে 50.01, 50.01 সেন্টিমিটার। তার মানে দেখো আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি আসলে কত হয়েছে, দৈর্ঘ্য বৃদ্ধি কত হয়েছে, জাস্ট এই ছোট ছোট তারটা নিয়ে চিন্তা করছি, দৈর্ঘ্য বৃদ্ধি আসলে কত হয়েছে? দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে এডি মাইনাস এও। তাহলে এডি এর মান হচ্ছে 50.01 সেন্টিমিটার, এ ও এর মান ছিল 50 সেন্টিমিটার।
তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এল হচ্ছে 0.01 সেন্টিমিটার। তাহলে আসো, যেহেতু দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে গেছি, টি সমান সমান ওয়াই এর মান আমরা কি লিখতে পারি? ওয়াই এর মান আমরা কি লিখতে পারি? 2 × 10⁻11, 2 × 10⁻11 ইন্টু ব্যাস দেওয়া আছে, তাহলে এটাকে যদি ভাঙাই পাই ইন্টু 0.8 × 10⁻³ এর উপরে স্কয়ার। তো এটা হচ্ছে আমাদের এরিয়ার ভ্যালুটা ইন্টু স্মল এল, ইন্টু হচ্ছে স্মল এল, ইন্টু হচ্ছে গিয়ে স্মল এল বাই ক্যাপিটাল এল। স্মল এল কত? 0.01 আর ক্যাপিটাল এল হচ্ছে 50 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা টি এর মান বের করব 2 × 10⁻11 ইন্টু পাই ইন্টু 0.8 × 10⁻³ এর উপরে স্কয়ার ইন্টু 0.01 ডিভাইডেড বাই 50। এটা আসে 80 পয়েন্ট সামথিং, 80.42 নিউটন। দেখো তো আমার হিসাব কি ঠিক আছে? 80.42 নিউটন। এইটা যদি টান বল হয়, আমরা থিটার মানটাও তো বের করে ফেলতে পারবো, তাই না? থিটা সমান সমান কি লেখা যায়? যদি আমরা একটা ত্রিভুজ নেই, ত্রিভুজ হচ্ছে এওডি, এওডি ত্রিভুজে আমরা লিখতে পারি কোন দুইটা বাহু দেওয়া আছে? ধরো tan থিটা, tan থিটা, tan থিটা সমান সমান লেখা যায় লম্ব বাই ভূমি। সো লম্ব হচ্ছে 50 আর ভূমি হচ্ছে 1। তাহলে থিটার মান কত? এটা আসে 88.85। ঠিক আছে, দেখো তো থিটার মান এবং এই ভ্যালুগুলা ঠিক আছে কিনা, মিলছে কিনা দেখো। দাঁড়াও, এটার ভ্যালু আরেকবার একটু দেখি। ব্যাস দেওয়া ছিল, আরে ছি 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 ছি, এটা ব্যাসার্ধ হবে তো, পাই আর স্কয়ার 8.8 মিলিমিটার ছিল, 0.4 হবে এটা। দেখি 0.4 ইন্টু 10⁻³ এটা হচ্ছে আর এর মান, ঠিক আছে, স্কয়ার ইন্টু পাই ইন্টু 2 × 10⁻11 ইন্টু 0.01 ডিভাইডেড বাই 50। এটা আসে 20 দশমিক সামথিং। সি 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 সি, এটা আসে হচ্ছে 20.11, 20.106 নিউটন। ঠিক আছে, থিটার মান এটা আসলো। তাহলে আসো এবার এখান থেকে এম সমান সমান আমরা যদি বসাই 2 ইন্টু টি এর মান হচ্ছে 20.106 ইন্টু কজ 88.85 ডিভাইডেড বাই 9.8। তাহলে এম কত আসে? এটা আসছে 0.082 কেজি। ঠিক আছে, 0.082 কেজি। মিলেছে? দেখো তো সবাই, দেখো মিলেছে কিনা। মিলছে, সহজ অঙ্ক গেল। আমি একটু এটা নাম্বারিংটা করে দেই। এখান থেকে আমরা চিন্তা করা শুরু করেছিলাম, এটা হলো 1 নাম্বার। তারপরে আমরা দেখলাম টি লাগবে, সো এখান থেকে আমরা টি বের করলাম। টি বের করার জন্য দেখলাম আমাদের এল দরকার ছিল, সো এল এর জন্য আমরা আবার এইখানে আসলাম। সো এল এর মান এখানে বসালাম, টি এর মান এখানে বসালাম, তারপরে দেখলাম থিটার মান লাগে। সো এটা হচ্ছে থিটার মানটা এখান থেকে আবার বের হইছে। থিটার মানটা আমরা আবার এখান থেকে গিয়ে শেষ করলাম। ঠিক আছে, মানটা অবশ্যই 5 নম্বরে গিয়ে বসাইছি, মানটাই 5 নম্বরে গিয়ে বসাইছি। ঠিক আছে, ফ্লোটা ঠিক রেখো। গেল। চলো পরের প্রবলেমটা দেখি কি বলছে। এইটা দেখো, এটা হলো 10 নাম্বার প্রবলেম। 10 নাম্বার প্রবলেম দেখো কি বলছে। 120 সেন্টিমিটার দীর্ঘ একটা সুষম প্রস্থচ্ছেদের নলের একমুখ বন্ধ এবং নলটা পানি ভর্তি। খাড়া অবস্থায় নলটিকে টেনে লম্বা করার চেষ্টা করা হলে নলটির দৈর্ঘ্য 1 সেন্টিমিটার বাড়ে
কিন্তু পানি স্তম্ভের দৈর্ঘ্য মাত্র 0.7 সেন্টিমিটার বাড়ে। নলের উপাদানের পয়সনের অনুপাত কত নির্ণয় করো। কি হয়েছে কাহিনীটা আগে দেখো, কাহিনী কি হয়েছে আগে দেখো। তো এখানে এটা হচ্ছে মনে করো আমাদের একটা নল ছিল, ঠিক আছে, 120 সেন্টিমিটার ছিল এই নলের দৈর্ঘ্য, 120 সেন্টিমিটার ছিল নলের দৈর্ঘ্য। সুষম প্রস্থচ্ছেদ, একদম সুষম ভাবে সবগুলো জায়গায় প্রস্থচ্ছেদ একই রকম। নলের এক মুখ ছিল বন্ধ, যে এই মুখটা বন্ধ, আর নলটা পানি ভর্তি খাড়া অবস্থায়, এবং নলটা ছিল পানি ভর্তি, নলটা ছিল একদম পানিতে ভর্তি। এই যে নলটা দেখছো, নলটা একেবারেই পানিতে ভর্তি ছিল। আচ্ছা, খাড়া অবস্থায় নলটাকে টেনে লম্বা করার চেষ্টা করা হয়েছে। তো যখন আমরা নলটাকে টেনে লম্বা করলাম, নলটাকে যখন টেনে লম্বা করলাম, তখন স্বাভাবিকভাবেই নলটা কি হয়ে যাবে, আগের থেকে একটু চিকন হয়ে যাবে। কিন্তু দেখা গেল নলের দৈর্ঘ্য ঠিকই 1 সেন্টিমিটার বৃদ্ধি পাইছে, কিন্তু পানি স্তম্ভের দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে 0.7। অর্থাৎ পানি হচ্ছে মনে করো এই পর্যন্ত রয়ে গেছে, এটা হচ্ছে পানিটা। আগে কি ছিল, আগে পুরাটা পানি দিয়ে ভর্তি ছিল, কিন্তু এখন পানিটা 0.7 সেন্টিমিটার পর্যন্ত দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, 0.7 সেন্টিমিটার পর্যন্ত পানির দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে। তাহলে বলছে নলের উপাদানের পয়সনের অনুপাত কত নির্ণয় করো। ঠিক আছে, এখন খেয়াল করো আমাদের এই প্রবলেমের মধ্যে আমরা যে বাহ্যিক একটা টান বল প্রয়োগ করলাম, এই টান বলের প্রভাবে কি হয়েছে, নলটা কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে, স্বাভাবিকভাবে এটা প্রস্থে হ্রাস পাইছে, আয়তনের পরিবর্তন হইছে নাকি হয় নাই সেইটা আমাদের কিছু বলে নাই। এখন বলতো একটা জিনিস, যদি আমাদের আয়তনটা সেম থাকতো, নলটাকে দৈর্ঘ্য বৃদ্ধি করার পরে যদি নলের আয়তনটা একদম সেম থাকতো, তাহলে বলতো আগেও যেমন পানি ভর্তি হয়ে গেছিল, এখনো কি ততটুকুই পানি একদম মাথা পর্যন্ত ভর্তি থাকতো না? আগে পানি ছিল একদম কানা পর্যন্ত, পুরাটুকু দিয়ে পানি ভর্তি ছিল। তো আমি যেটা বলছি, যদি আমরা নলটা দৈর্ঘ্য বৃদ্ধি করার ফলে নলের যদি আয়তনটা আগের মতোই থাকে, তাহলে পানিটাও এখন কি করবে, পানিটাও একদম ঠিক এই পর্যন্তই আসার কথা। কিন্তু পানিটা কি এই পর্যন্ত আসছে? আসে নাই। বলতো পানির আয়তন যে সেম থাকবে এটা নিয়ে কোনো ডাউট আছে? হয়তো নলের আয়তন চেঞ্জ হতে পারে, কিন্তু পানির আয়তন তো সেম থাকবে, তাই না? সো পানির আয়তন সেম আছে, কিন্তু যেহেতু পানিটা এখন পরিপূর্ণ হইতে পারলো না, তার মানে কি নলের আসলে আয়তনটা বেড়ে গেছে না? নলের আয়তনটা বেড়ে গেছে না? বুঝতে পেরেছো? গুড। সো তাহলে খেয়াল করো, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে পানির আয়তন যেহেতু সেম থাকবে, পানির আয়তন সেম থাকায় পাই আর স্কয়ার এইচ সমান সমান পাই আর প্রাইম স্কয়ার এইচ প্রাইম, এটা হবে। সো পানির ক্ষেত্রে খেয়াল করো, পানি আগে ছিল 120 সেন্টিমিটার পর্যন্ত, পাই পাই কাটাকাটি করে দিলাম। আর এর মান আগে কত ছিল এটা বলে নাই, আচ্ছা ভালো কথা। এটা থাকলো হচ্ছে আর স্কয়ার ইনটু, আগে ছিল 120 সেন্টিমিটার, আর এখন আর প্রাইম স্কয়ার ইনটু এইচ প্রাইমের ভ্যালু এখন কত হয়ে গেছে, মানে পানি কতটুকু পর্যন্ত উপরে উঠে গেছে, পানি উপরে উঠে গেছে 0.7 সেন্টিমিটার পর্যন্ত, তার মানে 120.7 সেন্টিমিটার হচ্ছে এখনকার হাইট, 120.7 সেন্টিমিটার হচ্ছে এখনকার হাইট। তাহলে আমরা এখান থেকে বের করতে পারবো, দেখো তো, যে আমাদের আর প্রাইম এটার মানে কি, এটার মানে হচ্ছে আদি আর থেকে যতটুকু আমাদের দৈর্ঘ্যের বৃদ্ধি হয়েছে এটার পরিমাণ না, যতটুকু দৈর্ঘ্য পরিবর্তন হয়েছে, আদি আর থেকে যতটুকু দৈর্ঘ্য পরিবর্তন হয়েছে সেটাই তো আমাদের আর প্রাইম, ইন্টু 120.7, আর এখানে আছে আর স্কয়ার ইন্টু 120। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখান থেকে দেখো, যদি এই, এটা অবশ্য দরকার ছিল না, খালি খালি একটু বড় হয়ে যাবে। আমরা একটা কাজ করি, দাঁড়াও, একটা ছোট্ট কাজ করি, ফাইনাল আরটা জানলে তো আমরা চেঞ্জ বের করেই ফেলতেই পারবো। সো আর প্রাইম স্কয়ার ডিভাইডেড বাই আর স্কয়ার, এটা সমান সমান কি লেখা যায়, 120 ডিভাইডেড বাই 120.7,
তাহলে আর প্রাইম বাই আর এটা মানে কত আসে দেখি, এটা আসছে হলো 0.997। সুতরাং আর প্রাইম সমান সমান 0.997 আর আসলো কিন্তু। তাহলে আমরা ইজিলি আর এর পরিবর্তন কত এটা বের করতে পারবো। ডেল্টা আর সমান সমান হচ্ছে আর মাইনাস আর প্রাইম। তাহলে আর প্রাইম মানে আবার 0.997 আর, যেহেতু এইটা আসে 3 × 10⁻³ আর। এটা হলো ডেল্টা আর এর ভ্যালু। ঠিক আছে, ডেল্টা আর এর ভ্যালু পেলাম। এখন তার মানে নলের ব্যাসার্ধের পরিবর্তনটা আমরা পেয়ে গেছি, এটাই কিন্তু নলের ব্যাসার্ধের পরিবর্তন। নলের ব্যাসার্ধের পরিবর্তন। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এবার যদি পয়সনের অনুপাত বের করতে চাই, তাহলে ডেল্টা আর বাই আর, ডেল্টা এল বাই এল। তাহলে ডেল্টা আর মানে হচ্ছে 3 × 10⁻³ আর, আদি আর হচ্ছে এই আর, আর ডেল্টা এল কতটুকু দৈর্ঘ্যে বৃদ্ধি পাইছে 1 সেন্টিমিটার, আর আদি দৈর্ঘ্য ছিল 120 সেন্টিমিটার। তাহলে এখান থেকে পয়সনের অনুপাত বের হয়ে যাবে 3 × 10⁻³ ইন্টু হচ্ছে 120, 0.36, 0.36 হচ্ছে আনসার আসছে। এটা পয়সনের অনুপাতের খুব ভালো একটা প্রবলেম কিন্তু। ঠিক আছে, এটা কিন্তু ভালো একটা প্রবলেম, বুঝেছো? ওকে, ডান। আরেকবার রিক্যাপ করি। দেখো এখানে যেটা বললো, প্রথমে 120 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা পাইপ ছিল, এই পাইপের মধ্যে পানি ভরপুর ছিল। এখন যখন এই পাইপটাকে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যে টানা হয়েছে, তখন পানির উচ্চতা বৃদ্ধি পাইছে 0.7 সেন্টিমিটার। 0.7 সেন্টিমিটার কি বৃদ্ধি পাইছে? পানির উচ্চতাটা বৃদ্ধি পাইছে 0.7 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমাদের এখানে যদি এরকম হতো যে পাইপের আয়তন আগেও যা আছে, পাইপের আয়তন এখনো তাই আছে, তাহলে কিন্তু পানি আগেও ভর্তি থাকতো, এখনো কিন্তু পানি ভর্তি থাকতো, তাই না? কারণ এই অবস্থাতে কি, এই অবস্থাতে পানির আয়তনও যা, পাত্রের আয়তনও তাই। কিন্তু এই অবস্থাতে দেখো তো পাত্রের আয়তন কিন্তু পানির আয়তনের থেকে বেশি হয়ে গেছে। তার মানে পাত্রের আয়তনটা কিন্তু এই টানার ফলে পাত্রের আয়তনটা বৃদ্ধি পেয়ে গেছে। বুঝতে পারছো? সো আমরা এখানে বের করতে চাই পয়সনের অনুপাতটা কত। সো পয়সনের অনুপাত বের করতে গেলে আমরা এই যে ডেল্টা আর বাই আর ডিভাইডেড বাই ডেল্টা এল বাই এল, এই পার্টটা আমরা অলরেডি জানি, কিন্তু কতটুকু আয়তন মানে ব্যাসার্ধের পরিবর্তন হয়েছে বা পার্শ্ব বিকৃতি কত নলের, এইটা আমরা জানি না। সো এটা জানার জন্য আমরা কি ধরে নিলাম, দেখো পানির আয়তন সেম যেহেতু ছিল, পানির আয়তন তো পরিবর্তন হয় নাই, পানির আয়তন বাড়বে কিভাবে? পানির আয়তন তো আগের মতনই আছে। সো তাহলে আমরা এখান থেকে আগে নতুন ব্যাসার্ধ কত হয়, বা পানির আয়তন হচ্ছে আগে ছিল পাই আর স্কয়ার এইচ, আর এখন দেখো পাই আর স্কয়ার এইচ প্রাইম। দেখো পানির উচ্চতা যেহেতু 0.7 বৃদ্ধি পাইছে, এই কারণে নতুন দৈর্ঘ্য কত হয়েছে 120.7 সেন্টিমিটার। এটা পানির যে স্তম্ভের দৈর্ঘ্যটা সেটা, আর পানির ব্যাসার্ধ যেটা, পানি স্তম্ভের ব্যাসার্ধ যেটা, সেটা তো হ্রাস পাইছে। পানি স্তম্ভের ব্যাসার্ধ যা, সেটাই কি নলের ব্যাসার্ধ না? তো আমরা এখান থেকে নলের ব্যাসার্ধ কত হয়েছে সেটা আমরা বের করলাম। তাহলে নলের ব্যাসার্ধের চেঞ্জ কতটুকু সেটাও আমরা বের করতে পারবো। তাহলে এই চেঞ্জ ডিভাইডেড বাই আদি, এটা করলেই তো আমাদের পার্শ্ব বিকৃতি হয়ে যায়, ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি, এটাই হচ্ছে পয়সনের অনুপাত। বুঝতে পেরেছো ভাইয়া? এই অঙ্কগুলা কিন্তু নিজে যদি আরেকবার বাসায় না করো, তাইলে কিন্তু এগুলা আসলে ভুলে যাবা। বুঝছো? এই অঙ্কগুলা অবশ্যই অবশ্যই নিজে একবার কিন্তু করবা, না হলে ঝামেলা। ওকে, আমরা এরপরে আরো টুকটাক কিছু ম্যাথ প্রবলেম আমরা দেখব। যেমন এইখানে একটা সুন্দর একটা ম্যাথ আছে, আরো দেখব আজকে। চলো এটা শেষ করি, এটা দেখে। ভিন্ন উপাদানের দুইটা অনুরূপ তার, দেখো বলেই দিছে ভিন্ন উপাদান, এর দুইটা অনুরূপ তার, তার মানে অনুরূপ বলতে হচ্ছে
যে দুইটার হয়তো দৈর্ঘ্য এবং ব্যাসার্ধ সেগুলো একই রকম, এদেরকে একই বলের সাহায্যে টানা হয়েছে, তার ফলে দৈর্ঘ্য বৃদ্ধির পার্থক্য হচ্ছে এত। আর যদি দুইটা উপাদানের ইয়ং এর গুণাঙ্কের অনুপাত এত হয়, তাহলে প্রত্যেকটার দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণ কত নির্ণয় করো। তাহলে দেখো দুইটার মধ্যে কি কি দেওয়া আছে, ভিন্ন উপাদান বলে দিছে, তার মানে y1 আর y2 দুইটা আলাদা। অনুরূপ তার যেহেতু দুইটার এলও সেম, দুইটার এও সেম, একই বলের সাহায্যে টানা হচ্ছে, তার দুইটার দৈর্ঘ্য বৃদ্ধির পার্থক্য বলা আছে। অর্থাৎ এটা যদি L1 হয়, এটা যদি L2 হয়, তাহলে এটা হচ্ছে 0.25। এখন বলছে তার দুইটার উপাদানের ইয়ং এর গুণাঙ্কের অনুপাত, অর্থাৎ y1:y2 এটা সমান সমান হচ্ছে 5:3। ঠিক আছে, 5:3। তাহলে দুইটা তারের দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণ কত নির্ণয় করতে বলেছে, দুইটা তারের দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণ কত বের করতে বলেছে। এখন বলতো যার ইয়ং এর গুণাঙ্ক বেশি তার কি দৈর্ঘ্য বৃদ্ধি বেশি হবে নাকি কম হবে? খেয়াল করো, আমরা যে স্মল এল সমান সমান কি লিখতে পারি, f/a সমান সমান স্মল y ইনটু স্মল এল বাই ক্যাপিটাল এল। দেখো তো, যেহেতু আমাদের এই পুরাটা সেম, এটাও সেম, যার y বেশি তার কি স্মল এল কম হবে না? যার ইয়ং এর গুণাঙ্ক বেশি তার স্মল এল কম হবে না? দেখো এটা তো আমরা আগে থেকেই জানি। এই যে রাবার আর ইস্পাত দুইটাকে যদি একই পরিমাণ বলে টানো, তাহলে কোনটার দৈর্ঘ্য বৃদ্ধি বেশি হবে? যেটার ইয়ং এর গুণাঙ্ক বেশি সেটার দৈর্ঘ্য বৃদ্ধি কিন্তু কম হবে, কারণ সেটা তার নিজের অবস্থা পরিবর্তনে বাধা দেয় বেশি। তো এই কারণে সেটা কিন্তু পরিবর্তন হবে কম, দৈর্ঘ্য বিকৃতি হবে সেটা কম। তো তাহলে আমরা বুঝতে পারছি যেটা হচ্ছে y2 এটার কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধি হবে বেশি, তার মানে L2টা বড়, L1টা কিন্তু ছোট। তো আমাদের যেহেতু পার্থক্য বলে দিছে, দৈর্ঘ্য বৃদ্ধির পার্থক্য বলে দিছে, তাই আমরা লিখে ফেলবো L2 - L1 সমান সমান হচ্ছে 0.25, এবং তার দুইটার ইয়ং এর গুণাঙ্কের অনুপাত দেওয়া আছে 5/3। তো আমরা যদি দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণ বের করতে চাই, খেয়াল করো এখান থেকে একটা ইকুয়েশন আমরা পেলাম, ভালো কথা, কিন্তু আমাদের তো আরেকটা ইকুয়েশন আসলে লাগবে, L1 L2 নাহলে তো বের করতে পারবো না। তো তাহলে আসো L1/L2 এটা সমান আমরা কি লিখতে পারি, দেখো L সমান আমরা লিখতে পারি f ইনটু ক্যাপিটাল L a ইনটু y। তাহলে L1/L2 মানে আমরা লিখতে পারি f1/f2 ইনটু L1/L2 ইনটু y2/y1 ইনটু a2/a1। a1 এই যে সমানুপাতিক গুলা সমানুপাতিক, ব্যস্তানুপাতিক গুলা ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তাহলে যেহেতু সমান বলে টানা হয়েছে অনুরূপ দুইটা তারকে, তাহলে L1/L2 এটা সমান সমান হচ্ছে 3/5। 3/5, তাহলে এটা গেল 2 নাম্বার সমীকরণ। তাহলে এবার সুন্দর মতন দুইটা সমীকরণ সলভ করে বের করে ফেলবা কত আসে। L1 সমান আসছে 3/5 ইনটু L2। তাহলে এটা যদি আমরা এর মধ্যে বসাই তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে। সো 1 নং এ L2 - L1 যেটা ছিল এটা সমান সমান 0.25, তাহলে L2 - L1 মানে হচ্ছে 3/5 ইনটু L2 সমান সমান 0.25। 2 থেকে L1 এর মান বসিয়ে, মান যদিও লেখা ঠিক না, ওকে। সো আমরা এখান থেকে L2 সমান যেটা পাবো 2/5 ইজ ইকুয়ালস টু 0.25। এখান থেকে L2 বের হয়ে যাবে, এখান থেকে L1 বের হয়ে যাবে। কথা বুঝছো? সহজ অঙ্ক, আশা করি পারবা। ঠিক আছে বাচ্চা কাচ্চারা, ডান, ওকে। সো আমাদের আগামী কালকের ক্লাসে আরো টুকটাক কিছু ম্যাথ প্রবলেম, দেখি কয়টা বাকি আছে স্যার, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা প্রবলেম বাকি আছে। সো এইগুলা দেখে ফেললে ইনশাল্লাহ আমাদের এই অধ্যায় শেষ। তো চেষ্টা করব আগামী কালকের ক্লাসে ইনশাল্লাহ এই অধ্যায়ের আরো যে সমস্ত টুকটাক ম্যাথগুলো আছে সেগুলো শেষ করে এই পার্টটাই স্থিতিস্থাপক পার্টটা শেষ করে ফেলতে। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।